শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। প্রতিটি চরিত্র ও ঘটনা বিন্যাস শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন ক্লাব ঘরের সেই ব্ল্যাক বোর্ডটা। লিখেছেন মিথিল ভট্টাচার্য। মিথিল ভট্টাচার্যের জন্ম 1990 সালে বিরাটিতে। তিনি ফার্মেসি বিষয়ে স্নাতক পাশ করেছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীন কর্মরত। সাহিত্য জগতে প্রথম পদক্ষেপ মহাভারতীয় গ্রন্থে লেখক ও সম্পাদকের ভূমিকায়। তার প্রথম নিজস্ব গ্রন্থ সাইকো হরর গল্প সংকলন অন্য পৃথিবী। তার লেখা অন্যান্য উল্লেখযোগ্য গল্প পরাহত ভাগ্যনায়ক, না সত্যপুত্র, মরা গাছের দোলনাটা এবং ইত্যাদি। আজ আমাদের নিবেদন মিথিল ভট্টাচার্যের লেখা ক্লাব ঘরের সেই ব্ল্যাক বোর্ডটা। গল্প পাঠে সুদীপ্ত, অর্পণ, উজ্জ্বল, অরিজিৎ, অর্ণব ও রাজীব। শুরু হচ্ছে মিথিল ভট্টাচার্যের লেখা ক্লাব ঘরের সেই ব্ল্যাক বোর্ডটা। আদিকালের সেই পুরনো কাঠের চেয়ারটায় আজ 7-7টা বছর পর আবার এসে বসেছি। পার্থক্য শুধু একটাই, অন্যান্যবার এই চেয়ারটা নিয়ে যার সঙ্গে এত ঝগড়া, তর্ক, কাড়াকাড়ি চলত, সেই মানুষটাই আজ শুধু একটা নীরব ছবি হয়ে রয়ে গেছে আমারই চোখের সামনে। রজনীগন্ধার মালা পড়ে আছে গলায়। কেউ যেন খুব যত্ন করে চন্দন মাখিয়ে দিয়েছে ওই উজ্জ্বল মুখটাতে। হাসিটা ঠিক আগের মতোই, প্রাণবন্ত, অমলিন, যেন এখনই মুচকি হেসে বলে উঠবে, চন্দন দেখ, তোর প্রাণের সিংহাসন কিন্তু আমি আবার দখল করে নিয়েছি। কিন্তু না, সেই সমস্ত খুনসুটি, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি সব কিছু এখন স্মৃতি। বাস্তব হয়ে আছে শুধু ওই চেনা মুখটা ছবির চারকোনা ফ্রেমে। অগরুয়া রজনীগন্ধার তীব্র গন্ধে নাকটা যেন ক্রমশ জ্বলে যাচ্ছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বারবার। কেন রে অনিশ, এত তাড়াতাড়ি কেন চলে গেলি? কি হয়েছিল তোর? সবাই বলছে তুই নাকি আত্মহত্যা করেছিস, কিন্তু কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না রে। এমন কি হয়েছিল যাতে তোর মতন সাহসী ছেলে এরকম একটা সিদ্ধান্ত নেয়? আচ্ছা, তুই কি সত্যি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছিলি নাকি নাকি কেউ তোকে কোনোভাবে বাধ্য করেছিল? আচমকাই কারোর একটা হাতের ছোঁয়ায় সম্বিত ফিরে তাকালাম। তীর্থ কখন যেন এসে দাঁড়িয়েছে আমার পাশে। তীর্থ স্কুলে আমাদের থেকে 2 বছরের জুনিয়র। আমাদের দুজনের, স্পেশালি অনিশের খাস চালা ছিল ছোটবেলায়। একটা শুকনো হাসি মুখে নিয়ে বলে উঠল তীর্থ, ব্যাঙ্গালোর থেকে কবে ফিরলে চন্দনদা? গতকাল রাতে। কিন্তু তুই বল যে হঠাৎ করে এসব কি হয়ে গেল? অনিশের মতন ছেলে দুম করে আত্মহত্যা করতে গেল কেন? কি হয়েছিল ওর জানিস? আমি ঠিক জানি না চন্দনদা। তুমি অনিশদার বাড়ি যাওনি? জেঠিমা কিছু বলেননি তোমায়? গেছিলাম রে। শর্মা কাকি কিছু বলার অবস্থায় নেই। আমাকে দেখে শুধু হাহু হাহু করে কাঁদছিলেন। শুধু এটুকুই কোনো মতে বললেন যে অনিশ নাকি ক্লাব হাউসেই মারা গেছে। কথাটা কি সত্যি রে তীর্থ? কথাটা শুনে তীর্থ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ভাঙা স্বরে বলে উঠল, হ্যাঁ, 3 দিন আগে এই ক্লাব ঘরেই মারা গিয়েছিল অনিশদা। আর তারপরেও তুই বলছিস তুই কিছু জানিস না? সত্যি জানিস না নাকি আমার থেকে কিছু লুকোচ্ছিস? এই সত্যি করে বলতো তীর্থ যে অনিশের ঠিক কি হয়েছিল? কি যে বলো চন্দনদা, তোমার থেকে আমি কিছু লুকোতে যাব কেন?
এই দেখো, যার জন্য আসা সেটাই ভুলে যাচ্ছিলাম। প্রদ্যুৎ কাকু তোমাকে জিজ্ঞেস করতে বললেন যে তুমি আজকে স্মরণ সভায় অনিষ্টাকে নিয়ে কিছু বলতে চাও কিনা। না রে, অনিশকে নিয়ে আমি আলাদা করে আর কিছু বলতে চাই না এখানে। তুই যা, প্রদ্যুৎ কাকুর কাছে যা, যদি কোনো দরকার হয়। আমায় কিছুক্ষণ একটু একা থাকতে দে এখানে। মাথাটা নিচু করে ক্লাব ঘরের অন্যদিকে দ্রুত পায়ে চলে গেল তীর্থ। আর আমি 7 বছর পার করে নতুন করে আরও একবার আমার কৈশোরের প্রিয় এই ক্লাব ঘরটার এক কোণে নীরব বসে থাকি। কত স্মৃতি জড়িয়ে আছে রানাচে কানাচে, কত অমূল্য মুহূর্ত। এই ঘরটা যেখানে আমাদের কত সন্ধে কেটেছে ক্যারামের স্ট্রাইকারের ঠকঠক আওয়াজে, হাসিতে, গল্পে আর ঝগড়ায়। কিন্তু আজ সব যেন কেমন অচেনা ঠেকছে। কেউ যেন এক নিমেষে বদলে দিয়েছে এই ঘরটাকে। থামগুলো আগেও পুরনো ছিল, কিন্তু এখন সেগুলোতে সময়ের ভাঁজ আরো গভীর। দেওয়ালের পলেস্তারা খুলে পড়ছে, ছাদ থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ ঝরে পড়ছে নিঃশব্দে। না, এই নীরবতা শুধুই শোকের নয়, এ যেন একটা অন্য কিছু, একটা চাপা আতঙ্ক। মৃত্যুর গন্ধ যেন কেবল অনিশের ছবির চন্দনেই আটকে নেই। এই গন্ধটা মিশে আছে চারপাশের বাতাসে উপস্থিত প্রত্যেকটা মানুষের মুখে। এদের সবার মুখ যেন ফ্যাকাশে, চোখের কোণায় কোনো এক অজানা ভয়ের ছাপ। ক্লাবঘরের প্রতিটা কোণে যেন কেউ বসে আছে, তাদের দেখা যায় না, কিন্তু উপস্থিতি টের পাওয়া যায়। আমার বুকের মধ্যে কোথাও একটা ভার জমে উঠছে, নিঃশ্বাসটা ভারী হয়ে উঠছে। অনিশ, তুইও কি এখানেই আছিস? না, কোনো উত্তর ভেসে এলো না আমার কানে। শুধু রজনীগন্ধার মালা পরা ছবিটাতে আরো একবার পিছলে গেল আমার দৃষ্টি। না, ওই ছবিটায় আমি আর তাকাতে পারছি না। অনিশকে এইভাবে দেখার আর ক্ষমতা নেই আমার। চোখ সরিয়ে ক্লাব ঘরের ডান দিকের দেওয়ালের দিকে ফিরে তাকালাম আমি, আর তারপরেই একটু চমকে উঠলাম। আরে, এটা তো আগে নজরে পড়েনি। এত বড় ভুল সবার কিভাবে হতে পারে? কারোর চোখে পড়েনি এটা। অনিশের ছবিতে ফুল, মালা, ধূপ সব দেওয়া হয়েছে, সবাই পালা করে মঞ্চে উঠে শোক জ্ঞাপন করছেন, অথচ ক্লাবের এই আদ্যিকালের প্রকাণ্ড ব্ল্যাকবোর্ডটায় ওর মৃত্যু সংবাদ, শোক জ্ঞাপনের বার্তা কিচ্ছু লেখা হয়নি। সবাই এত উদাসীন ওকে নিয়ে। একটা প্রচন্ড বিরক্তি, রাগ এসে জমা হতে শুরু করলো বুকের মধ্যে। মৃত্যুর 3 দিনের মধ্যেই সবার এত উদাসীনতা। থাক, কাউকে আর হয়তো কিছু বলে লাভ নেই। আমার বন্ধু যখন, কাজটা আমি করি। ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডটার দিকে এগিয়ে গেলাম। স্কুল লাইফে ব্ল্যাকবোর্ডটা ভীষণ প্রিয় ছিল আমাদের দুজনেরই। স্কুলের ব্ল্যাকবোর্ডের মতো ঝুলন্ত নয় ব্ল্যাকবোর্ডটা, বরং দেওয়ালের গায়ে বাধাই করা, আর সাইজেও অনেকটাই বড়। মাটি থেকে এতটাই ওপরে যে অন্তত 5.5 ফুটের ওপর হাইট না হলে ওতে লেখাটা রীতিমতো মুশকিল ছিল। যদিও তাতে আমাদের আটকাতো না। ক্লাব ঘরের আদ্যিকালের ওই নড়বড়ে টুলটার উপর দাঁড়িয়ে কতবার যে কত বিজ্ঞপ্তি, কত শোক সংবাদ লিখেছি। স্পেশালি অনিশ ভীষণ ভালোবাসত ওই ব্ল্যাকবোর্ডটা লিখতে, আর ওর হাতের লেখাও ছিল একদম মুক্তোর মতন সুন্দর। তাই ক্লাবের বড়রা একটা সময়ের পর ওই সমস্ত বিজ্ঞপ্তি, নোটিশ, শোক সংবাদ ওকে দিয়েই লেখাতো ব্ল্যাকবোর্ডে। মনে আছে আমার একবার ইয়ার্কি মেনে আমাকেই বলেছিল, দেখ চন্দন, আমি না হয় আর সব্বার মৃত্যুর খবরের পার্মানেন্ট রিপোর্টার হয়ে গেলাম, কিন্তু আমি কোন দিন পটল তুললে আমারটা কে লিখবে বলতো? চাপ নিস না ভাই, সেই শুভ কাজ নয় আমি ঘাড় পেতে নেবো, ঠিক আছে? ইস, উনি নাকি ওর ওই কাকের ঠ্যাং বগের ঠ্যাঙে আমার মৃত্যু সংবাদ লিখবেন। রক্ষে কর ভাই, তাহলে মরেও শান্তি পাবো না। আমার প্রেতাত্মা ক্লাবের দেওয়ালে মাথা ঠুকে আর একবার মরবে।
ভাই, সেই আমি আজ তোর মৃত্যু সংবাদ লিখছি। তুই দেখছিস, আছিস তুই আশেপাশে? চোখ দুটো ক্রমশ আবছা হয়ে আসছে। দেওয়ালের কলঙ্গি থেকে একটা চকের টুকরো নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেলাম, কিন্তু একটা আঁচড়ও দেওয়ার আগে কেউ যেন সজোরে আমাকে ঠেলে সরিয়ে দিল ব্ল্যাকবোর্ডটার সামনে থেকে। এক নিমেষে হাতের চকটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ঘরের আর এক প্রান্তে। হতভম্ব হয়ে চোখটা মুছে আবিষ্কার করলাম আমার হাত ধরে দাঁড়িয়ে আছেন ক্লাবের প্রেসিডেন্ট প্রদ্যুৎ কাকু। তার চোখ মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, গোটা শরীরটা আতঙ্কে কাঁপছে। চিৎকার করে উঠলেন তিনি, তীর্থ, তীর্থ কোথায় তুই? তোকে আমি কি বলেছিলাম? চন্দনকে চোখে চোখে রাখতে বলেছিলাম তো। সেই সর্বনাশা ব্ল্যাকবোর্ডের থেকে ওকে দূরে রাখতে বলেছিলাম। এই তুই আমার কথা ফলো করছিস? রাস্কেল, হতভাগা! আর যদি ওর কিছু একটা... উত্তেজনায় কথাটা শেষ না করেই মাটিতে বসে পড়লেন প্রদ্যুৎ কাকু। অপরাধীর মতন কালো মুখ করে এসে দাঁড়ালো তীর্থ। কাকু, আমি তো চন্দনদার সঙ্গেই ছিলাম। চন্দনদাই তো বললো কিছুক্ষণ একা থাকতে চায়, তাই আমি একটু ওই দিকে। আমি কিভাবে বুঝবো চন্দনদাই ব্ল্যাকবোর্ডের সামনে এসে? ভুল হয়ে গেছে কাকু, মাফ করে দাও আমায়। প্রদ্যুৎ কাকুকে হাত ধরে চেয়ারে বসিয়ে ঠান্ডা গলায় বলে উঠলাম আমি, কাকু, কি হয়েছে আমাকে একটু খোলাখুলি বলবেন প্লিজ? এখানে আসার পর থেকে দেখছি যে সবাই কোনো কিছু নিয়ে একটা ভয় ভয় আছে, অথচ কেউ মুখ খুলছে না। অনিশ কিভাবে মারা গেল সেটা অব্দি এখনো জানতে পারিনি, আর এখন আপনি এই সামান্য ব্ল্যাকবোর্ডে লেখা নিয়ে এইভাবে আঁতকে উঠলেন কেন? কি আছে ওতে? কাকু, আপনাকে অনুরোধ করছি, আমাকে সবটা প্লিজ খুলে বলুন। অনিশের বন্ধু হিসাবে এইটুকু অন্তত আমার জানার অধিকার আছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে আমার দিকে ফিরে তাকালেন কাকু। তার মুখটা এখনো ভয়ে ফ্যাকাশে, চোখ দুটো ভেজা। আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন তিনি, হ্যাঁ বাবা, তোমার সম্পূর্ণ অধিকার আছে সত্যিটা জানার। আমি প্রথমে তোমাকে বলতে চাইনি, ভেবেছিলাম দুদিনের জন্য এসেছ, কেন তোমাকে এই অহেতুক সর্বনাশের দিকে ঠেলে দিই। কিন্তু সেই ভুলের জন্য তুমি খাদের দিকে পা বাড়াতে যাচ্ছিলে, আর তোমার কাছ থেকে কিছু লুকানো ঠিক হবে না। সবটাই তোমাকে আমি খুলে বলছি চন্দন। বাবা, তোমার বন্ধুর মৃত্যুর কারণ ওই সর্বনাশা ব্ল্যাকবোর্ডটা। তুমি এই ক্লাব ঘরকে, এই ব্ল্যাকবোর্ডকে যা দেখে গেছিলে 7 বছর আগে, তারপর অনেক ঝড় বয়ে গেছে, আর তাতে অভিশপ্ত হয়ে রয়ে গেছে এই ক্লাব ঘর, ওই ব্ল্যাকবোর্ড, আর আমরা প্রত্যেকে যারা এখানে এখন বসে আছি। এই ঘটনার সূত্রপাত আজ থেকে বছরখানেক আগে। তোমার আশুতোষ বাবুকে মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আশুতোষ স্যারকে ভুলে যাব কি করে? কি বলছেন কাকু? উনি তো আমাদের হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। কত ছাত্রকে বিনা পয়সায় পড়িয়েছেন, কত গরিব ছাত্রের স্কুলের মাইনে নিজে দিয়ে দিয়েছেন। ওর মতো মানুষ কটা হয় বলুন তো? কিন্তু উনি তো বছরখানেক আগে মারা গেছেন, তাই না? অনিশই তো হোয়াটসঅ্যাপে জানিয়েছিল। হ্যাঁ, 1 বছর আগে উনি মারা গেছিলেন চন্দন, আর সেই মৃত্যু থেকেই এই অভিশপ্ত ঘটনা চক্রের সূত্রপাত। উনি মারা যাওয়ার 3 দিনের মাথায় আমরা ওর মৃত্যুতে শোক জ্ঞাপনের জন্য এখানে এই ক্লাব হাউসে একটা স্মরণ সভার আয়োজন করি। সবকিছুই বেশ ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু সুর কাটল যোগেশবাবু আর তার নাতনি রুমি আসার পরেই। যোগেশবাবুকে তুমি চিনবে না চন্দন। উনি এ পাড়ায় আসেন তোমার চলে যাওয়ার বছর 3 পর। বিপত্নিক মানুষটির জীবনে একমাত্র ওর 8 বছরের নাতনি রুমি ছাড়া আর কেউ ছিল না।
ওর ছেলে বৌমা নাকি পাহাড়ে কার অ্যাক্সিডেন্টে মারা যায়, একমাত্র বেঁচে যায় ওই একরত্তি নাতনিটি। তাই ওই নাতনি ছিল তার প্রাণ। পুরনো স্মৃতি ভুলতে নিজের বাড়ি ঘরদোর সব বেচে এই পাড়ায় উঠেছিলেন মানুষটি। একটু অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন উনি, ভীষণ খামখেয়ালি আর খানিকটা চিটগ্রস্ত। কখনো কোনো সামান্য কথায়, সাধারণ মজায় ও রেগে আগুন হয়ে যেতেন, আবার কখনো নিজেই সবাইকে হাসিয়ে মারতেন। কখন যে ওর মন মেজাজ কেমন থাকবে তা বোঝার ক্ষমতা আমাদের কারও ছিল না। আর এইসবের বাইরেও শুনেছিলাম ছেলে আর ছেলের বউ মারা যাওয়ার পর থেকেই অকাল্ট সায়েন্স, প্ল্যানচেট এইসবের দিকেও ঝুঁকেছিলেন। যদিও সেই সব নিয়ে ওর আগ্রহ সবার কাছে হাসির খোরাকি ছিল, তবু ওর মনের কথা ভেবে সামনাসামনি কেউ কিছু বলতো না। আর ভদ্রলোকের টাকা পয়সাও ছিল প্রচুর। প্রতি বছর ক্লাবে মোটা টাকা ডোনেশন করতেন। তাই ওর এসব পাগলামি, খামখেয়ালি স্বভাব, এই সব কিছুকে সবাই বলা যায় চোখ বুঝেই সহ্য করে নিত। আর ওর থেকেও অদ্ভুত ছিল ওর ওই নাতনি রুমি। চন্দন, আমার বয়স হয়েছে অনেক দুস্তর, দস্যি বাচ্চা দেখেছি, কিন্তু রুমির মতো অমন অদ্ভুত আর নিষ্ঠুর বাচ্চা আমি আমার জীবনে আর একটাও দেখিনি। রুমি কখনো অন্য কারো খুশি, আনন্দ একেবারেই সহ্য করতে পারত না। যে কোনো মানুষের পছন্দের জিনিসকে নষ্ট করতে, তাদের মানসিক কষ্ট দিতে অসম্ভব ভালোবাসত। কে জানে, হয়তো অল্প বয়সে মা বাবা হারানোর থেকেই ওর এই অহেতুক নিষ্ঠুরতার জন্ম। এখন অবশ্য তার জানবার উপায় নেই। ক্লাব হাউসের সব বাচ্চারাই ওই পুরনো ব্ল্যাকবোর্ডটা নিয়ে অনেক রকম খেলা করে। তোমরাও ছেলেবেলায় করেছ, আঁকিবুকি এঁকেছ, মজার মজার ছড়া, টিচার খেলা, কত কি। কিন্তু রুমির এই ব্ল্যাকবোর্ডের দিকে আকর্ষণ আর সবার থেকে আলাদা ছিল। ব্ল্যাকবোর্ডের গায়ে কোনো বিজ্ঞপ্তি বা জরুরি নোটিশ দেখলেই সেটাকে কেটে কেটে নষ্ট করে দিত। আর তার গায়ে অদ্ভুত সব বিচ্ছিরি ছবি আঁকত। বিশেষ করে কোনো ব্যক্তির মৃত্যু সংবাদের গায়ে লেগে থাকলেই ওর এই পাগলামি যেন আরো বেড়ে যেত। যত ওকে বারণ করা হতো তত যেন আরো বেশি করে করত। বিচ্ছিরি রকমের হাসত আর ক্রমাগত চোখ ঘষে যেত ব্ল্যাকবোর্ডের গায়ে, যতক্ষণ না পর্যন্ত একটানা চোখ ঘষার ওই শিরশিরে এই বিরক্তিকর শব্দে অতিষ্ঠ হয়ে আমরা ক্লাব ঘর থেকে চলে যেতে বাধ্য না হতাম। আগেই বলেছি, যোগেশবাবুর প্রাণ ছিল ওই নাতনি। তাই তার কাছে হাজারবার অভিযোগ করেও লাভের লাভ কিছুই হতো না। আদিত্যবাবুর মৃত্যুর দিনেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল, কিন্তু তার এমন বীভৎস পরিণতি হয়েছিল যে আমরা কেউ দুঃস্বপ্নেও ভাবিনি। যোগেশবাবু আমাদের সঙ্গে ক্লাবের ভিতরের ঘরে বসে গল্প করছিলেন, আর রুমি ছিল বাইরের বড় ঘরটায়। প্রথমে আর দুটো বাচ্চার সঙ্গে খেলছিল। তারা চলে যাবার পর আচমকা ওর নজর পড়ে দেওয়ালের ওই ব্ল্যাকবোর্ডটার দিকে। পায়ে পায়ে এগিয়ে এসেছিল ব্ল্যাকবোর্ডের দিকে। নড়বড়ে টুলটায় উঠে আশুতোষবাবুর মৃত্যু সংবাদে ইচ্ছা মতন চোখ ঘষতে শুরু করেছিল। অনিশের লেখা অত সুন্দর শ্রদ্ধার্ঘটাকে আঁকি বুকি কেটে নষ্ট করে দিচ্ছিল। নিষেধদার নজরে প্রথম পড়েছিল বিষয়টা। তুমি তো জানোই নিষেধদাকে, একটু মাথা গরম স্বভাবের মানুষ। আগেও উনি বেশ কয়েকবার রুমিকে বারণ করেছিলেন এইসব করতে, যদিও রুমি তা কানে তোলেনি। সেই দিন রুমিকে আবার ওই একই কাজ করতে দেখে অসম্ভব রেগে যান উনি। বেশ কয়েকবার ধমক দেওয়ার পরও যখন রুমি তার কথা কানে তোলে না, তখন উনি রেগে মেগে ওই টুলের কাছে এসে ভীষণ জোরে বকুনি দিয়ে
জোর করে টুল থেকে নামাতে চান। টুলটাই ভাঙা ছিল, না রুমি ঘাবড়ে গেছিল, নাকি নিষিদ্ধা তাড়াহুড়োয় না বুঝে টুলে ঠেলা মেরে বসেছিলেন, জানি না আমরা কেউই। কিন্তু রুমি হঠাৎই টুল থেকে পা পিছলে নিচে পড়ে যায়, আর পড়ার আগে ওর মাথাটা জোরে ব্ল্যাকবোর্ডের গায়ে ঠুকে যায়। প্রচণ্ড শব্দে চমকে গিয়ে যখন আমরা বাইরে এসে দেখলাম, তখনও মাটিতে পড়ে আছে। মেয়েটার গোটা মাথা রক্তে ভেসে যাচ্ছে। শরীরটা শুধু বার দুয়ে কেঁপে স্থির হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি। যোগেশবাবু বাইরে বেরিয়ে নাতনির এই অবস্থা দেখে উত্তেজনায় ভয়ে জ্ঞান হারিয়ে বসলেন। আমরা সবাই মিলে তাকে আর নাতনিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু কপাল খারাপ, যোগেশবাবুর জ্ঞান একটু পরে ফিরে এলেও রুমির চোখ আর খুলল না। ডাক্তার বলেছিল মাথায় কোনো একটা খুব সেন্সিটিভ জায়গায় বাজেভাবে লেগে ইন্টারনাল ব্লিডিংয়ে মারা গেছে ও। আমরা সবাই থ হয়ে গেছিলাম ওই কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ঘটনার রেশে। আর সব থেকে বেশি আঘাত পেয়েছিলেন নিষিদ্ধা। উনি ভাবতেই পারেননি যে একটা সামান্য বকুনির ফলাফল এটা হতে পারে। দু হাতে মাথা ঢেকে মুখ নিচু করে একভাবে বসেছিলেন উনি। জ্ঞান ফিরে আসার পর যোগেশবাবু বারবার জিজ্ঞেস করছিলেন কিভাবে মারা গেছে ওর নাতনি। কিন্তু নিষিদ্ধার বকুনির ব্যাপারটা আমরা সবাই চেপে গেছিলাম। প্রত্যক্ষদর্শীরা সবাই এক বাক্যে বলেছিল যে ওটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট। আর এমনিই তো মরমে মরে আছেন মানুষটা, কেন শুধু শুধু তাকে মরার ওপর খাঁড়ার ঘা দিই? আর তাই কাজটা হয়তো উচিত হয়নি আমাদের। কিন্তু যোগেশবাবুর বারবার প্রশ্ন করার সত্ত্বেও নিষিদ্ধার বকুনির ব্যাপারটা আমরা তাকে বলিনি। কে জানে কোনটা বেশি গভীর প্রভাব ফেলেছিল যোগেশবাবুর উপরে, রুমির মৃত্যু নাকি রুমির মৃত্যুর পিছনে পুরো সত্যিটা বারবার জানতে চেয়েও জানতে না পারা। কিন্তু সেই দিন থেকে বদলে যেতে লাগলেন তিনি। একটু ছিটগ্রস্ত আর খামখেয়ালি ছিলেন, কিন্তু সেটা এবার আরো পাগলামিতে পরিণত হতে শুরু করল। দিন নেই রাত নেই ক্লাব ঘরে এসে বসে থাকতেন উনি। ব্ল্যাকবোর্ডের গায়ে হাত বুলিয়ে কি সব বিড়বিড় করতেন। কেউ বারণ করতে এলে হিংস্র পশুর মতো গর্জন করতেন। চোখ দুটো যেন জ্বলত তার। আর একটা কথাই বারবার বলতেন উনি, কি হয়েছিল? কি হয়েছিল আমার রুমির? হ্যাঁ, কে মেরেছে ওকে? কে কে? আমরা অনেক বুঝিয়েছিলাম, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম, কিন্তু উনি কোনো কথাই কানে তুলতেন না। উদ্ভ্রান্তের মতন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন ব্ল্যাকবোর্ডটার দিকে। কখনো কখনো হাত বোলাতেন, বলতেন রুমির চোখ ঘষার শব্দ নাকি উনি এখনো শুনতে পান ওই ব্ল্যাকবোর্ড থেকে। আর ব্ল্যাকবোর্ডে অন্য কেউ কিছু লিখতে গেলে ভীষণ রেগে যেতেন উনি। বিশেষ করে কিছুতেই আর কারোর মৃত্যু সংবাদ লিখতে দিতেন না। জোর করে কেউ লিখতে গেলে প্রচণ্ড রেগে গিয়ে পাগলের মতো আচরণ শুরু করে দিতেন। ওর মনের কষ্টের কথা ভেবে প্রথম আমরা সবটাই মেনে নিয়েছিলাম, কিন্তু ধৈর্যেরও একটা বাঁধ আছে। প্রায় 8-9 মাস এইভাবে কাটার পর যখন পাড়ার বৃদ্ধা আরতি মাসি মারা যাবার পরেও উনি একইভাবে জেদ ধরে বসলেন, তখন অনিশা আর সহ্য করতে পারেনি। ও রীতিমতো চেঁচিয়ে বলে উঠেছিল, অনেক হয়েছে আপনার পাগলামি, আর না। বারবার বলছি আপনার নাতনি অ্যাক্সিডেন্টেই মারা গেছে, তারপরেও এতদিন ধরে কি চালাচ্ছেন এগুলো? কাল আমি আরতি মাসির মৃত্যুর সংবাদটা এখানে লিখবই, যদি ক্ষমতা থাকে আটকে নেবেন। স্থির দৃষ্টিতে বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলেন যোগেশবাবু। তারপর হঠাৎ কেমন পাগলের মতন খিলখিল করে হেসে উঠেছিলেন। মনীষের দিকে তাকিয়ে
ফিসফিস করে বলে উঠেছিলেন, তাই কাল তুমি জোর করে লিখবে বুঝি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লিখো তাহলে। তাহলে তুমি লিখো, কেমন? হ্যাঁ, তুমি লিখো, আর কাউকে লিখতে দিও না। হ্যাঁ, তুমি লিখবে। তুমি তুমি সেদিন আমরা সবাই চলে যাবার পরেও অনেকক্ষণ চুপ করে ক্লাব ঘরে বসেছিলেন যোগেশবাবু। ভীষণ আদরের সঙ্গে হাত বোলাচ্ছিলেন ব্ল্যাকবোর্ডটার গায়ে। যাওয়ার আগে নাকি দরওয়ানের কাছ থেকে ক্লাব ঘরের এক্সট্রা চাবি চেয়ে নিয়েছিলেন। ক্লাবের সম্মানিত সদস্য, তাই দরওয়ানও না করতে পারেনি তাকে। কিন্তু পরের দিন ক্লাবের দরজা খুলে যে বীভৎস দৃশ্যের সাক্ষী হলাম, তা জীবনে কোনোদিন ভুলতে পারবো না চন্দন। ব্ল্যাকবোর্ডের নিচেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন যোগেশবাবু। হাতের শিরা কাটা, রক্তে ভেসে যাচ্ছে গোটা ক্লাব ঘর। চোখ দুটো স্থির হয়ে আছে, কিন্তু ওই অবস্থাতেও ঠোঁটের কোণে লেগে আছে ভারী অদ্ভুত এক ধারালো হাসির রেখা। ডাক্তার এসে বললেন কয়েক ঘন্টা আগে উনি মারা গেছেন। আমরা স্তব্ধ হয়ে গেছিলাম। ভাবতে পারিনি কালকের ওই সামান্য ঝগড়ার রেশ এত দূর যাবে। পরের দিন ওরই শোক জ্ঞাপন অনুষ্ঠান করা হলো। অনিশ্চিত হেসে বলেছিল, উনি বলেছিলেন যাতে শোক জ্ঞাপন ব্ল্যাকবোর্ডে আমিই লিখি। শুধু এটা বলেননি যে সেটা ওর হবে। বলেছিলেন যখন, তখন সেই হুকুমটুকু অন্তত পালন করি। অনিশ লিখতে যাচ্ছিল, কিন্তু কিন্তু হঠাৎ ওকে থামিয়ে দিয়েছিল নিষেধদা। দাঁড়াও অনিশ, তুমি না, আমি লিখব। এই সব কিছুর জন্য আসলে তো আমিই দায়ী। এইটুকু অন্তত করে কিছুটা পাপস্খলন করি। নিষেধদাই লিখেছিলেন ওর মৃত্যুতে শোক জ্ঞাপনটা, কিন্তু তারপর থেকে শুরু হলো এই সর্বনাশা মৃত্যুর তাণ্ডব। ব্ল্যাকবোর্ডে লেখার পরের দিন থেকেই বদলে যেতে লাগলেন নিষেধদা। রুমির মৃত্যুর পর থেকেই কথা বলা কমিয়ে দিয়েছিলেন। সেই মেজাজও অনেক কমে গেছিল, কিন্তু যোগেশবাবুর মৃত্যুর পর থেকে ওর চুপচাপ স্বভাবটা ক্রমশ যেন পাগলামিতে রূপান্তরিত হতে লাগলো। ঠিক যোগেশবাবুর মতোই চুপ করে ব্ল্যাকবোর্ডের সামনে বসে থাকতেন উনি। ওইভাবেই হাত বোলাতেন ব্ল্যাকবোর্ডের গায়ে। মাঝে মাঝে নিজের কান চেপে ধরতেন, চিৎকার করে উঠতেন, বলতেন বলতেন ব্ল্যাকবোর্ড থেকে নাকি কারো ক্রমাগত চোখ ঘষে চলার শিরশিরের শব্দ একটানা ভেসে আসছে। আমরা ভেবেছিলাম সবটাই হয়তো ওর অপরাধ বোধের কারণে। কেউ কেউ ডাক্তার দেখাতেও বলেছিলেন, কিন্তু কোনোটারই আর শেষ অবধি সময় পাওয়া যায়নি চন্দন। যোগেশবাবু মারা যাওয়ার ঠিক 1 মাস পরেই ওই একই জায়গায় ব্ল্যাকবোর্ডের নিচে মৃত অবস্থায় পাওয়া গেছিল নিশ্চিতদাকে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, হাতের শিরা কেটে রক্তে ভেসে যাচ্ছে ক্লাব ঘর। পার্থক্য বলতে যোগেশবাবুর ঠোঁটের কোণায় আঁকা হয়েছিল ধারালো হাসির রেখা, আর নিশীথের মুখে লেগেছিল নির্ভেজালা আতঙ্কের ছাপ। এই ঘটনার পরেই আমরা ক্লাব ঘরটা বন্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। যে কজন রুমির মৃত্যুর দিন ক্লাব ঘরে ছিলাম, আমরা ক্লাব ঘরে দিনের সেই সময়টা না এসে যেন টিকতে পারছিলাম না। অদৃশ্য কেউ যেন টানতে টানতে নিয়ে আসতো এই ক্লাব ঘরে। ওই সময়টুকু যেন তার হাতে আমরা বন্দী। ক্লাব ঘরে অন্তত 8 ঘন্টা না কাটিয়ে উপায় নেই। ব্ল্যাকবোর্ডটাও ভেঙে ফেলতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব হয়নি।
যে কয়বার ভাঙবার জন্য মিস্ত্রি ঠিক করা হয়েছিল, কিছু না কিছু দুর্বিপাক লেগেই ছিল। কখন কেউ নিজের হাতেই হাতুড়ি মেরে বসেছিল, কখনো কারো মাথার উপর থেকে আস্ত চাঙড় ভেঙে পড়েছিল। তাই শেষমেশ সেই চেষ্টাও আমাদের ছেড়ে দিতে হয়। কিন্তু আমরা শেষ অবধি সিদ্ধান্ত নিই, ওই ব্ল্যাকবোর্ডে আমরা কিচ্ছু লিখব না। সবাই একমত হয়েছিলাম। শুধু রুখে দাঁড়ালো আমাদের বন্ধু অনিশ। ও কিছুতেই এই কুসংস্কারকে জিততে দেবে না। ওর মতে সবকিছুই আমাদের ভ্রম, আর কিচ্ছু না। রুমি মারা যাওয়ার দিন অনিশ আগেই বেরিয়ে গিয়েছিল ক্লাব ঘর থেকে। তাই যেটা নিয়ে আমরা ক্লাব ঘরে আসতে বাধ্য হচ্ছিলাম তা কিছুই ও অনুভব করেনি, আর সেই জন্যেই ওর জেদটা আরো বেড়ে গেছিল। আমরা বারবার বারণ করা সত্ত্বেও ওই ব্ল্যাকবোর্ডে ও নিষিদ্ধার মৃত্যু সংবাদ লিখেছিল। তারপর আর কি, ইতিহাসের পুনরাবৃত্তি। তবে অনিশ অনেক লড়াই করেছিল নিজের সঙ্গে নিজের। একবার ব্ল্যাকবোর্ডে হাত বোলাচ্ছে, পরের মুহূর্তেই জোর করে নিজের হাত নিজে টেনে নিচ্ছে। নিজের কান দুটো দু হাত দিয়ে চেপে চেপে চিৎকার করত, কি চাও? আর কত যন্ত্রণা দেবে আমায়? থামাও ওই একঘেয়ে শব্দ, থামাও। তীর্থকে বলতো জোর করে যেন ওকে ক্লাব ঘর থেকে বাড়ি নিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই নিজেই আর থাকতে পারত না, ছুটে আসতো ক্লাব ঘরে। নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল একটা সময়। দেখাতে যাওয়ার কথা ছিল যেদিন, তার ঠিক 2 দিন আগে ওকে ঠিক একইভাবে পাওয়া গেছিল ক্লাব ঘরের মেঝেতে, ব্ল্যাকবোর্ডের সামনে বসা অবস্থায়, চোখ দুটো ভয়ে বিস্ময়ে ঠিকরে বেরোচ্ছে। কবজির কাছে হাত কাটা, রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। ওর দৃষ্টি ব্ল্যাকবোর্ডের দিকে স্থির। এক টানা বলা শেষ করে কয়েক মুহূর্তের জন্য চুপ করে রইলেন প্রত্যুৎ কাকু। নীরবে 1 গ্লাস জল এগিয়ে দিল তীর্থ। কয়েক ঢোকেই জলটা শেষ করে ভেজা চোখে আমার দিকে ফিরে তাকালেন উনি। তারপর ভাঙা স্বরে বলে উঠলেন, এবার বুঝতে পারছো চন্দন, কেন তোমাকে আমি বারণ করেছি ওই ব্ল্যাকবোর্ডে লিখতে? কেন বলছি যে ওই ব্ল্যাকবোর্ড অভিশপ্ত? আমি একটু দম নিয়ে শান্ত স্বরেই বলে উঠলাম, আপনার ভয়ে ব্ল্যাকবোর্ডটাকে অভিশপ্ত ভাববার কারণ সবটাই আমি বুঝতে পারছি কাকু, কিন্তু আমার মনে হয় না যেতে অলৌকিক কিছু আছে। নাতনির মৃত্যু শোকে যোগেশবাবুর যেমন আত্মহত্যা করাটা অস্বাভাবিক কিছু নয়, তেমনি নিজের প্রতি অপরাধ বোধে ডিপ্রেশনে ডুবে প্রথমে নিশিত জেঠুর মারা যাওয়াটাও কিন্তু একদম অসম্ভব নয়। আর অনিশের মৃত্যু নিয়ে তুমি কি বলবে চন্দন? ওর মৃত্যুটা একই জিনিস কাকু। প্রথমত ওর সঙ্গেই ঝগড়ার পর যোগেশবাবু আত্মহত্যা করেন, তারপর ওকে বারণ করে নিশিত জেঠু লিখেছিলেন মৃত্যু সংবাদ। হয়তো সেই থেকেই একটা অযৌক্তিক অপরাধ বোধ কাজ করছিল ওর মধ্যে। আর তাছাড়া নিশিত জেঠু আর যোগেশবাবু দুজনের পাগলামি আর মৃত্যুই ও কাছ থেকে দেখেছিল। হয়তো সবকিছু মিলিয়ে খুব গভীর একটা প্রভাব পড়েছিল ওর মনে, সেই থেকেই এই সিদ্ধান্ত। আপনারা এর মধ্যে অহেতুক এই অভিশাপ টেনে আনছেন। আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে আপনাদের ভয় সমস্ত কিছু মিথ্যে। দিন, আমি লিখছি ব্ল্যাকবোর্ডে, আমাকে দিন, আমি ব্ল্যাকবোর্ডে অনিশের মৃত্যু সংবাদটা লিখছি। এই কথাটা শুনেই হঠাৎ ধনুকের ছিলার মতন শটান হয়ে আমার আর ব্ল্যাকবোর্ডের মাঝে এসে দাঁড়ালেন প্রত্যুৎ কাকু। তুমি বিশ্বাস করো না, কোনো অসুবিধে নেই চন্দন, বিশ্বাস করতে হবে না তোমায়। কিন্তু যতদিন আমি বেঁচে আছি এই ব্ল্যাকবোর্ডে তোমাকে আমি কিছুতেই লিখতে দেব না। তোমাকে আমি চোখের সামনে বড় হতে দেখেছি, মৃত্যুর মুখে কিছুতেই ঠেলে দিতে পারবো না চন্দন। চলে যাও, তুমি চলে যাও চন্দন, চলে যাও। কাল সম্ভব হলে কালকেই ফিরে যাও ব্যাঙ্গালোরে, আর কখনো ফিরে এসো না, কখনো না।
কিছু না বলে চুপচাপ চলে এলাম। প্রদ্যুৎ কাকুর বয়স হয়েছে, এই বয়সে কুসংস্কার বুঝিয়ে ভাঙাটা সত্যি কঠিন, কিন্তু আমি এই কুসংস্কার না ভেঙে কিছুতেই এখান থেকে বিদায় নেব না। অনিশ ভাঙতে চেয়েছিল এই কুসংস্কার, কিন্তু সবকিছুরই মিলিত মানসিক চাপ আর সামলাতে পারেনি কিছু। সারাদিনের আজকের একের পর এক ঘটনা, প্রদ্যুৎ কাকুর বলা প্রত্যেকটা শব্দ, রজনীগন্ধার মালা জড়ানো অনিশের ছবি আর ওই আনকোরা কালো ব্ল্যাকবোর্ডটা, এই সবকিছু একসঙ্গে মাথায় নিয়ে হয়তো ঘুমোতে গেছিলাম। সারাদিনের ক্লান্তি আর মানসিক উত্তেজনায় কিছুক্ষণ পরেই দু চোখের সামনে নেমে এলো একটা ঘন কালো পর্দা। দেখতে পেলাম আমি দাঁড়িয়ে আছি ক্লাব ঘরের ঠিক মাঝখানে, আর ওই ব্ল্যাকবোর্ডটার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আমার দিক থেকে পেছন ফিরে। সে ক্রমাগত চক ঘষে যাচ্ছে কোনো একটা লেখার উপর, ক্রমাগত এক টান, একবারের জন্য থামছে না। মানুষটা পেছনে ফিরে থাকলেও তাকে চিনতে এতটুকু অসুবিধে হলো না আমার। অনিশ, অনিশ, কি লিখছিস তুই ব্ল্যাকবোর্ডে? আর এতক্ষণ ধরে এইভাবে টানা ঘষে যাচ্ছিস কেন? অনিশ কোনো উত্তর দিল না। আগের মতোই নিঃশব্দে চক ঘষে চলল বোর্ডের ওপর। তার হাতের গতি এক টানা, না খুব জোরে না খুব আস্তে, কিন্তু তার যেন কোনো শেষ নেই। এবার একটু বিরক্ত হই বলে উঠলাম, কিরে কথা বলছিস না কেন? আর কি এমন মহাভারত লিখছিস তুই ব্ল্যাকবোর্ডে? অনিশ কিছু বলল না, তবে হঠাৎ করেই থেমে গেল। এবার ধীরে ধীরে ও সরে দাঁড়ালো ব্ল্যাকবোর্ডের সামনে থেকে। আমি দেখতে পেলাম বোর্ডে একটা শোক বার্তা লেখা। ভীষণ বেদনা ভরে জানাচ্ছি আমাদের প্রিয়, কিন্তু নামের জায়গাটা কিছুতেই পড়া যাচ্ছে না। বারবার চক ঘষা হয়েছে ওই জায়গাটায়, একটানা ক্লান্তিকর ভাবে, যেন কেউ প্রাণপণে চেষ্টা করছে সেই শোক বার্তা থেকে মৃত ব্যক্তির নামটা মুছে দিতে। এখানে কার শোক বার্তা লেখা হয়েছে অনিশ? কার নাম মুছে দিচ্ছিস তুই? অনিশ এবারও কিছু বলল না, শুধু ডান হাতটা তুলে বোর্ডের দিকে ইশারা করল। এবার কিছুটা অধৈর্য হয়ে বলে উঠলাম, আরে কি বলতে চাইছিস তুই? এখন আবার বাচ্চাদের মতো ইশারা করছিস? কিন্তু আমার কথাটা মাঝপথেই থেমে গেল। অনিশের ডান হাতটার দিকে তাকাতেই আমার শির দাঁড়া দিয়ে কনকনে একটা স্রোত নেমে গেল। অনিশের গোটা হাতটা চকের গুঁড়োয় ধবধবে সাদা, শুধু ব্যতিক্রম কবজির কাছটা, সেখান দিয়ে ফিনকি দিয়ে ছিটকে বেরোচ্ছে তাজা লাল রক্ত, চুইয়ে চুইয়ে পড়ছে নিচের মাটিতে। আমার মাথাটা কেন জানি না এবার ঝিমঝিম করে উঠছে। কিছু একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। অনিশের তো এখন আর ক্লাব ঘরে থাকার কথা নয়। কোনো একটা বিশেষ কারণে অনিশ এখন আর কিছুতেই আসতে পারে না এখানে, কিন্তু কেন? ঠিক কি ভুলে যাচ্ছি আমি? ভাঙা গলায় কোনো মতে বলে উঠলাম, অনিশ, তুই কি? কথাটা শেষ করতে পারলাম না। অনিশ পেছন ফিরে এবার আমার মুখোমুখি এসে দাঁড়ালো। পরের মুহূর্তেই আমার গলা চিরে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো। অনিশের সারা গা চকের গুঁড়োয় ঢাকা, শুধু মুখটা বাদে। মুখটায় কেউ যেন একরাশ কালি ঢেলে দিয়েছে। আমার এতদিনের চেনা মুখটা যেন একরাশ জমাট অন্ধকারের মধ্যে ডুবে গেছে। আমার জিভটা যেন এবার শুকিয়ে আসছে। চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হয়ে আসছে। চেষ্টা করেও যেন একটা শব্দ উচ্চারণ করতে পারছি না। সারা শরীর পাথরের মতো ভারী হয়ে গেছে। অনিশ, অনিশ ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। কিছু যেন একটা বলতে চাইছে। হঠাৎ মনে হলো
কোনোভাবে যেন সাবধান করতে চাইছে আমাকে, কিন্তু আপ্রাণ চেষ্টা সত্ত্বেও একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। বলা ভালো, কেউ যেন ওকে উচ্চারণ করতে দিচ্ছে না। কোনো মতে সাহস জুগিয়ে গলা চিরে চিৎকার করে উঠলাম, কি বলতে চাইছিস অনিশ? তুই কি জানাতে চাইছিস আমায় বল। অনিশের মুখ থেকে এবারও কোনো শব্দ বেরোলো না, তবে ক্লাব ঘরের নিস্তব্ধতাকে চৌচির করে গাঢ় অন্ধকারের মাঝে ছড়িয়ে পড়ল একটা একটা বাচ্চা মেয়ের ঋণ ঋণে গলার হাসি। সেটা খুব তীক্ষ্ণ, নির্মম, কানের পর্দাকে কেটে ফালা ফালা করে দেওয়ার মতো কনকনে ঠান্ডা সেই হাসি। একটা তীব্র আর্তনাদ করে ঘুম ভেঙে ধরফর করে বিছানায় উঠে বসলাম আমি। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে, বুকটা ধুকপুক করছে। মাথার পাশে রাখা ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত তখন 3টে। মাথার কাছে রাখা জলের গ্লাসটা টেনে নিয়ে আপন মনে নিজেকেই নিজে একটা কড়া ধমক দিলাম। ঠিক হচ্ছে না বিষয়টা, একদমই ঠিক হচ্ছে না। প্রদ্যুৎ কাকুর গল্প আমার মনের মাঝে এমনভাবেই প্রভাব ফেলেছে যে আমার অবচেতন মনে এবার বিশ্বাস করতে শুরু করেছে ওই অলিক গল্পটাকে। সেই জন্যই এই অর্থহীন স্বপ্নটা ভেসে এলো মনের মধ্যে। না না না, কালকে এই কুসংস্কারকে ভাঙতে হবে আমাকে, যেভাবেই হোক। যে কাজ অনিশ করতে পারিনি সেই কাজটা আমি করব। বন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব তো আমারই। পরের দিন 7 তাড়াতাড়ি ক্লাব ঘরে এসে ঢুকলাম। কেউ এখনো এসে পৌঁছায়নি। কুলুঙ্গি থেকে চকটা বার করে নিয়ে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলাম এতদিনের সেই ব্ল্যাকবোর্ডটার দিকে। তারপর ধীরে ধীরে লিখতে শুরু করলাম অনিশের মৃত্যু বার্তা। শোক জ্ঞাপন। ভীষণ বেদনা ভরে জানাচ্ছি আমাদের প্রিয় অনিশ। আর শেষ করে একটা শুকনো হাসি হেসে উঠলাম। দেখলি তো অনিশ, আমার সেই কাকের ঠ্যাং বকের ঠ্যাং হাতের লেখাতেই শেষ পর্যন্ত তোর শোক জ্ঞাপন লেখা হলো। কিরে, তুই মাথা ঢুকে মরছিস না তো? কথাটা শেষ করতে পারলাম না, একটা আর্তনাদ ভেসে এলো পেছন থেকে। দেখলাম প্রদ্যুৎ কাকু সহ বাকি সবাই কখন যেন এসে দাঁড়িয়েছে আমার পেছনে। প্রদ্যুৎ কাকু চিৎকার করে উঠলেন, এ তুমি কি করলে চন্দন? এতবার বলার পরেও। তীর্থ পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ব্ল্যাকবোর্ডের দিকে। ওর চোখও একই রকম বিস্ফারিত। আমি একটু এগিয়ে এসে হেসে বললাম, কি কুসংস্কার ভাঙলাম তো কাকু? যেটা অনিশ করতে চেয়েছিল সেটাই সম্পূর্ণ করলাম। দেখুন না, ভেঙে গেছে কুসংস্কার। আর তাই তো তীর্থ এবার চক ঘষছে ব্ল্যাকবোর্ডে। কিরে তীর্থ, তাই তো? বলে পিছনে ফিরে থমকে গেলাম। তীর্থ ব্ল্যাকবোর্ড থেকে অন্তত 2 হাত দূরে দাঁড়িয়ে আছে। ওর হাতে চকের চিহ্ন অব্দি নেই, অথচ আমার কানে ভেসে আসছে কারোর একটানা চক ঘষে যাওয়ার ওই বিরক্তিকর শব্দ। আমি হতবম্বের মতো বলে উঠলাম, কে চক ঘষছে কাকু? এইভাবে একটানা কে চক ঘষে চলেছে? প্রদ্যুৎ কাকু পাথরের মূর্তির মতন আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, কেউ চোখ ঘষছে না চন্দন, কেউ চোখ ঘষছে না, কেউ কোথাও চোখ ঘষছে না। আমি চিৎকার করে উঠলাম, কেউ চোখ ঘষছে না বললেই হবে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। শব্দটা আরো জোরে হচ্ছে, আরো তীব্র, খুব কাছ থেকে ভেসে আসছে শব্দটা। আমি ধীরে ধীরে তাকালাম। আমার চোখের সামনে ওই বিরাট কালো ব্ল্যাকবোর্ডটা। কেউ নেই ওখানে, তবু ভেসে আসছে কারোর এক টানা চোখ ঘষে চলার বিরক্তিকর শিরশিরের শব্দটা। আর ওর গায়ে জল জল করছে আমার একটু আগে লেখা অনিশের মৃত্যু সংবাদটা। শুধু এক মুহূর্তের জন্য যেন আমার ঝাপসা চোখে বদলে গেল ওতে লেখা
একটা মাত্র শব্দ, শোক জ্ঞাপন। ভীষণ বেদনা বাহারে জানাচ্ছে আমাদের প্রিয় চন্দনার। ওয়ান FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন ক্লাব ঘরের সেই ব্ল্যাকবোর্ডটা। লিখেছেন মিথিল ভট্টাচার্য। গল্পের সূত্রধার সৌমি, প্রদ্যুতের ভূমিকায় সুদীপ্ত, যোগেশ অর্পণ, নীতিশ উজ্জ্বল, অনিশ রাজীব, তীর্থ অর্ণব এবং চন্দনের ভূমিকায় অরিজিৎ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।